নমস্কার। গল্পে গল্পে গাথা বালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা উপন্যাস অস্থি ভাগীরথী তীরে। আজ আপনারা শুনবেন এই উপন্যাসটির অন্তিম পর্ব। আসুন শোনা যাক। নয়া দিন। কলিকাতার কি নিছুনি বলিতে অশক্ত বাণী, আর চলে না লেখনী সংক্ষেপে ভুনি। ইতিমধ্যে কলকাতা শহরের শৈশব ও বয়ঃসন্ধিকাল অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখন আর কলকাতা শহরকে চেনাই যায় না। শহরের পূর্ণ যৌবনকাল এখন হাস্যে লাস্যে সৌন্দর্যে মনোহরা এক নয়া নগরী যেন। কত সব নয়া নয়া রাস্তা, কত বাজার, কত ঘাট, কত বাগান, কত বিচিত্র সব তাদের নাম, এমনকি হোটেল পর্যন্ত। হারমানিক ট্যাভার্ন ও হোটেল লন্ডন। বিশাল রায়বাড়িটার আশপাশও আর ক্রমশ এখন চিনবার উপায় নেই, কারণ গোটা শহরটারই যে রূপ বদলে গিয়েছে। সেই যে চিতপুরের রাস্তাটা এখন আর চতুর্দিকে ছড়ানো নেই, এখন কেবল দুদিকে, অর্থাৎ উত্তরে আর দক্ষিণে আপার আর লোয়ার চিতপুর। আর বিস্তৃত কলেবর চিতপুরকে ছুঁয়ে আছে ব্যারাকপুরে যাবার পায়ে হাঁটা রাস্তাটা একদিকে, অন্যদিকে চৌরঙ্গি। সেই পুরাতন জলগিরি চৌরঙ্গি কি আর আছে? না সেই গভীর জঙ্গলে ঘেরা চোর ডাকাত দস্যুদের গোপন আড্ডা, সাপদ হিংস্র জন্তুদের নির্ভর বিচরণ ক্ষেত্র সেই চৌরঙ্গিই আছে। এখন কত সাহেব মেমদের সেখানে বসবাস। জঙ্গল সব কেটে সাফ হয়ে গিয়েছে। ময়দানের একপাশে বিরাট ক্যাথিড্রাল চার্চ, তার মাথার ঘড়িটা সুমধুর ঘণ্টাধ্বনি তুলে বাজে ঢং ঢং ঢং। ভারতের শাসনকর্তারাও কত এসেছে কত গিয়েছে। জর্জ বার্লোর পর লর্ড মিন্টো, লর্ড হেস্টিংস, লর্ড আমহার্স্ট, তারপর লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং। আর এখন শুধু বাংলারই রাজ্যপাল বা ভাগ্যবিধাতা নন তিনি, নতুন সনদের জোরে তিনি হলেন গোটা তামাম ভারতবর্ষেরই গভর্নর জেনারেল বাহাদুর। আর সেদিনকার সেই বৈদেশিক শাসনের ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে কেবল যুদ্ধ জয়, রাজ্য বিস্তার, ধনিক গোষ্ঠীর বিকাশ, যন্ত্রযুগের অভ্যুদয় নয়, সেই সঙ্গে আরো আরো অনেক কিছু বৃহৎ ও ব্যাপক। কারণ সেই ইতিবৃত্তের পাতায় পাতায় তখন ভাঙছে আর ভাঙছে বাংলার গ্রাম, তার শিল্প, রীতিনীতি, পুরাতন পচা ভাবাদর্শ, জীবনধারা। আর সেদিনকার জীবনধারার কোণে কোণে জমাট বাঁধা অন্ধকারের উপর হচ্ছে নয়া দিনের আলোক সম্পাত। গড়ে উঠছে এক নয়া কলকাতা শহর ভাগীরথীর তীরভূমিতে। আর সেই সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটতে শুরু করেছে পুরাতন পচা সামাজিক কৌলিন্যের, এবং সামাজিক কৌলিন্যের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই কবরের মাটিতে ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে উঠতে শুরু করেছে এক নতুন সমাজ, বুদ্ধিজীবী বাঙালি সমাজ, কায়স্থ সমাজ, ওই কলকাতা শহরের বুকে, যার প্রতিষ্ঠা কোনো ধর্মের উপর নয়, যেখানে কোনো কুলীন বা অকুলীনের ভেদাভেদ নেই। তদানীন্তন শাসক গোষ্ঠী বৈশ্য ইংরাজদের আনুকূল্যে পুষ্ট এক নতুন ধনিক বা ধনতান্ত্রিক সমাজ। অজ্ঞানতা, অবিদ্যা আর অকল্যাণ ধীরে ধীরে লোপ পাচ্ছে, এবং বিদ্যা ও বুদ্ধির একত্র সমাবেশে যে জ্ঞান, তা তখন রাজা রামমোহন রায়ের কল্যাণে এক নতুন মঙ্গলের পথ খুলে দিয়েছে। কিন্তু অবিদ্যা আর অকল্যাণের নাগপাশ থেকে মুক্তির পথ সেদিনও খোঁজেননি সূর্য নারায়ণ রায়। সুমন্ত নারায়ণ যে বিষের হাওয়া ছড়িয়ে গিয়েছিলেন রায়ভবনের প্রতি ইষ্টকে ইষ্টকে, তা থেকে বুঝি তাদের রেহাই ছিল না, মুক্তি ছিল না। সূর্য নারায়ণ রায়বাড়ির নতুন প্রতিভু বুঝি তাই সেই বিশ্বচক্রের মধ্যেই আবর্ত রচনা করে ফিরতে লাগলেন অন্ধ ঐশ্বর্য আভিজাত্যেরই মোহে। অনায়াসলব্ধ প্রচুর ঐশ্বর্য, তারই বিশ্বচক্রে পড়ে সূর্যনারায়ণ ক্রমশ তলিয়ে যেতে লাগলেন। রাধারানী বিকৃত মস্তিষ্কা, কোনো দিকেই আর তার নজর নেই, নজর দেবার সামর্থ্যও নেই। তাই প্রতিবন্ধকতাও তার দিক থেকে বুঝি কিছুমাত্র ছিল না। সত্যি কেমন যেন জবুথবু হয়ে গিয়েছিলেন রাধারানী, যার সদা সতর্ক দৃষ্টি একদা সমগ্র রায়ভবনকে ঘিরে এবং প্রতিটি ব্যাপারে সর্বক্ষণ সজাগ হয়ে থাকত
যার দাপটে রায়বাড়ির সকলে সদা সতর্ক থাকত, আজ আর কেউ তার দিকে ফিরেও তাকায় না। রায়বাড়ির গৃহদেবতা শ্যামসুন্দর এত সাধের তার প্রতিষ্ঠিত বিশ্বরূপা, সেদিকে ভুলেও পা বাড়ায় না রাধারানী। নিজ শয়নকক্ষে বিরাট পালঙ্কটার উপরে বেশিরভাগ সময়ই বসে থাকে, আর আপন মনে বিড়বিড় করে বকে, রে আমার সোনার প্রতিমা, নিজ হাতে তাকে বিষ দিলাম। আবার কখনো হয়তো বিড়বিড় করে বলে, ওরে হতভাগা, নিভিয়ে দে, মশালটা নিভিয়ে দে। মস্তিষ্কের ওই বিকৃত ভাবটা অবশ্যই একটানা থাকে না, মধ্যে মধ্যে বেশ শান্ত ধীর মনে হতো রাধারানীকে। তখন আহারাদিও করত এটা ওটা সংবাদও নিত সংসারের। বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো সন্ধ্যার পর তার চারপাশে এসে ঘিরে বসত, বলতো, কর্তামা গপ্প বলো। নিদারুণ শোকে ও দুঃখে অকালে শরীরটা ভেঙে যাওয়ায় বয়সের অনুপাতে অনেক বেশি বৃদ্ধা মনে হতো রাধারানীকে। সাদা চুলগুলোর উপর আলো পড়ে ছিকছিক করে, লুলু চর্ম, সাদা সনের মতো চুল। রাধারানীকে যেন মনে হয় বুঝি সেই আদ্যিকালের বদ্যি বুড়ি। মৃদু হেসে রাধারানী শুধায়, কি গল্প শুনবি? সেই রাজার গল্প বলো, সেই রানীর গল্প। রাজার গল্প রানীর গল্প নয়, রাধারানী বলে তারই নিজের গল্প। সেই পুরুষ সিংহ সুমন্ত নারায়ণের গল্প, হারমাদের গল্প, বর্গির গল্প। হীরামানিকের খোঁজে যারা একদিন ৭ সাগর পেরিয়ে এদেশে এসেছিল বাণিজ্যের লোভে লোভে, তারপর তাদের সেই যুদ্ধ বিগ্রহ, অত্যাচার, হত্যালীলা, সেদিনকার জলদস্যুদের জোর জবরদস্তি, হত্যা, লুণ্ঠন ও ধর্ষণ, ছোট ছোট শিশুদের ধরে নিয়ে এসে খ্রিস্টান করা, নরনারীদের কৃতদাস হিসাবে হাটে হাটে বিক্রয় করা। সৌদামিনী তখন মা হয়েছে, সৌদামিনীর কন্যা সর্বাণী। বালিকা সর্বাণীর বয়সী তখন ৬-৭ বৎসর। সেও ওই দলে এসে বসে বসে গল্প শুনত। সৌদামিনী মেয়েকে ডাকতে এসে আর যেন সেখান থেকে নড়তে পারত না, একপাশে ওদের মধ্যে বসে পড়ত। সেই গল্প কাহিনীর মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলত। ছোটবেলাও কর্তা ঠাকুরের মুখে কত শুনেছে ওই সব গল্প, তবু আজও মনে হয় বুঝি নতুন গল্প, নতুন কাহিনী। শুনতে তার শুধু ভালোই লাগতো না, নেশা ধরে যেত যেন। ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ত, সর্বাণীও ঘুমিয়ে পড়ত তাদেরই সঙ্গে মায়ের কোলে মাথাটি রেখে নিশ্চিন্তে। একা জেগে জেগে শুনত কেবল রাধারানীর সেই কাহিনী। তখন ওই সৌদামিনী আর বলতো, কর্তামা তারপর? সহসা রাধারানী যেন চমকে উঠত সেই প্রশ্নে, বলতো, কে? সধু? হ্যাঁ কর্তামা। রাত কত হলো রে সধু, নারায়ণ এখনো ফিরল না? বুঝতে পারত সধু ঠাকুরন কর্তাবা রাধারানী খেয়েই হারিয়ে ফেলেছে। বিকৃত চিন্তার কুয়াশা তার স্মৃতিশক্তিকে আবার গ্রাস করছে। বৌমা, বৌমাকে একটিবার ডেকে দিবি শুধু। সৌদামিনী ধীরে ধীরে উঠে পড়ত। স্বামী মনমতো এবারে ফিরবে, ঘর জামাই মনমতো শ্বশুর বাড়িতেই থাকে, আর সারা রাত দিন মদ্যপ লম্পট সূর্যরায়ের মোসাহেবি করে। ছি ছি, এত করেও রাধারানী তার মতি গতি ফেরাতে পারেনি। কত সাধ করে মাতৃহারা পৌত্রী নির্মলার বিবাহ দিয়েছিলেন রাধারানী। সে কালামুখী তো স্বামীর ঘরে চৌকাঠি মারাল না কোনোদিন। তেমনি কন্দর্পের মতো চেহারা দেখে হৈমবতী একমাত্র সন্তান সৌদামিনীর বিবাহ দিয়েছিল ওই মন্মথের সঙ্গে। কিন্তু মানুষটার যে কেবল ওই বাইরের রূপটাই সম্বল, আসলে মানুষটা একটা একেবারে অপদার্থ, সেটাই বুঝতে পারেনি রাধারানী। তাই রাধারানী ও মা হৈমবতীর আক্ষেপের বুঝি অন্ত ছিল না। মন্মথর পিতা ঠাকুর একদা স্বদেশের ভিটে বাটি জমি জমা ফেলে অন্যান্য আরো 10 জনের মতোই সমৃদ্ধি আর সৌভাগ্যের খোঁজে ছুটে এসেছিলেন কলকাতা শহরে, এবং দালালি করে বছর 5 মধ্যেই সৌভাগ্য ও সমৃদ্ধির চাকাটা ঘুরিয়ে দিয়েছিলেন। কিন্তু জীবন প্রদীপটা দপ করে মাঝখানে অকালে নিভে যাওয়ায় ভোগের সময়টা পাননি। তবে তিনি ভোগের সময়টা না পেলেও ছেলে শ্রীমান মন্মথ চুটিয়েই ভোগ করে বছর 5 মধ্যেই পিতৃ অর্জিত সম্পত্তিটা নিঃশেষ করে দিতে সক্ষম হয়েছিল।
কিন্তু ভোগের তৃষ্ণা এমনই যে সে তৃষ্ণার আগুন একবার যার বুকে জ্বলে তা বুঝে আর নিভেও নিভতে চায় না। তাই নতুন বাবু সূর্য রায়ের সঙ্গটি ধরেছিল মন্মথ। সূর্য রায়ের সঙ্গে বুলবুলি ওড়ানো মদ ও মেয়ে মানুষ নিয়েই সে সর্বদা ব্যস্ত। কনিষ্ঠ চাঁদ রায় ছিল কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, এবং নেশাটিও ছিল তার সম্পূর্ণ ভিন্ন। মদের নয়, গাঁজার ভক্ত সে ছিল, এবং দিবারাত্রই নয়, সাধারণত সন্ধ্যার দিকে তার গঞ্জিকা সেবন চলত। গঞ্জিকা ছাড়াও তার আরেকটি নেশা ছিল, ঘরে বসে পড়াশোনা করা ও মধ্যে মধ্যে কবি গান করা, কবিয়ালদের সঙ্গে সঙ্গে ফেরা। বেশিরভাগই সে রায়বাড়ির বাইরে একটা ঘরে থাকত। রায়বাড়ির কর্ত্রী এখন যোগমায়া। রায়বাড়ির অন্য কয়েক মাস পেটে পড়তেই যোগমায়ার চেহারাটা খোলতাই হয়ে উঠেছিল। বিধবা হৈমবতী সুমন্ত নারায়ণের একমাত্র জীবিতা কন্যা হলেও যোগমায়া তাকে পাত্তা দেয়নি। রাধারানীর মস্তিষ্ক বিকৃতির পর হৈমবতী সংসারটা দেখাশোনা করছিল, কিন্তু সূর্যনারায়ণ যেমন বহির্মহলে উমাচরণকে কৌশলে ছুটি দিয়ে সরিয়ে দিলেন, যোগমায়াও তেমনি কৌশলে অন্দরমহলে কর্তৃত্বটা হৈমবতীর হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। বিধবা মানুষ, এই তো ধর্মকর্ম করবার সময়। পূজা আচ্ছা ধর্মকর্ম করো, সংসারে ঝামেলা তুমি পোহাতে যাবে কোন দুঃখে? এতগুলো সন্তান যদি প্রতিপালন করতে পারি তো ওইটুকু ঝামেলাও সংসারে সইতে পারবো। তা তো সত্যি, ঝামেলা আবার কি। তা বেশ তো বউ, তোমাদের সংসার তোমরা যদি দেখতে পারো তো আমাদের কি বলবার আছে। কথাটা বড় দুঃখেই বলেছিল হৈমবতী। তারপর নিঃশব্দে সরে গিয়েছিল সে। সত্যি, সন্তান প্রতিপালনের কথাটার মধ্যে যোগমায়ার কোনো অত্যুক্তি ছিল না। নিয়মিত বছর বছরই প্রায় বলতে গেলে যোগমায়া ঠাকুরের একটি করে সন্তান প্রসবের কোনো ত্রুটিই ছিল না। ছেলে মেয়ে মিলিয়ে 18টি সন্তানের জননীত্বের দাবি নিয়ে একদা যোগমায়া ঠাকুরুন ইহ সংসারের দেনা মিটিয়েছিল। যৌবনী সংসারের 8-10 জনের মতোই চাঁদ রায়ও বিবাহ করেছিল, কিন্তু অকস্মাৎ তার স্ত্রী নিস্তারিণী একটিমাত্র সন্তানের জন্ম দিয়েই মৃত্যুমুখে পতিত হয়েছিল বিবাহের 2 বছরের মধ্যেই। চাঁদ রায় আর বিবাহ করেনি। পাড়া প্রতিবেশীরা বলতো, রায় গোষ্ঠী তো নয়, রাবণের গোষ্ঠী। কথাটা শুনে হৈমবতীর 2 চোখের কোণ জলে ভরে উঠত। একটিমাত্র সন্তানের কামনায় তাদের অভাগিনী জননী রায়বংশের কপালে এমনই দুরাপনীয় কলঙ্ক কালিমা লেপে দিলেন, যার জন্য এমনই করে আজও তাকে বিকৃত মস্তিষ্কের গুরু বেদনা বহন করে যেতে হচ্ছে। আর আজ সেই রায়বংশেরই রাবণের গোষ্ঠীর মতো এক পাল সন্তান। কিন্তু এদের কে চেয়েছিল? দিবা রাত্র চেঁচামেচি খেয়েও খেয়ে লেগেই আছে, কান পাতবারও যেন জো নেই। বিকৃত মস্তিষ্কা রাধারানীর আর কি, সহ্য করতে পারে না হৈমবতী। ওইসব দেখে শুনে আর দুর্নিবার একটা আক্রোশের জ্বালায় বুকের ভিতরটা তার যেন জ্বলে পুড়ে খাক হয়ে যেতে থাকে সর্বক্ষণ। শুধু কি তাই, নিজের পিতৃগৃহে হৈমবতী যেন আর চোর হয়ে আছে। সুমন্ত নারায়ণ, কন্দর্প নারায়ণ, রাধারানী কারোর কীর্তিকলাপেই আজ আর জানতে কারোর বাকি নেই। দাস দাসীদেরই ফুসফুস গুজগুজ থেকে একান থেকে ও কানে হতে হতে যোগমায়ার কানে সবই পৌঁছেছিল। সেই সব নিয়ে সুযোগ পেলেই নিষ্ঠুর বাক্য বলে যোগমায়া হৈমবতীকে বিদ্ধ করত। শুনিয়ে শুনিয়ে এসে বলতো, সাদে কি আর স্বামী গলায় দড়ি দিয়ে মরেছেন? যেমন গর্ভধারিণী তেমনি স্ত্রী বোন। ঘৃণায় তিনি বিরক্ত হয়ে লজ্জায় গলায় দড়ি দিয়েছে। আর কেউ জবাব না দিলেও এবং জবাব দেবার সাহস না পেলেও সৌদামিনী কিন্তু রেহাই দিত না যোগমায়াকে। বলতো, তাই বুঝি যোগমায়া ঠাকুরুন, সে বীজ থেকে এদের উদ্ধার করতে তোমরা এখানে এসেছ? সৌদামিনী কখনো যোগমায়াকে মামি বলে সম্বোধন করেনি। থাম থাম মুখপুরি, মুখ নেড়ে আর কথা বলিস না। কেন কেন বলবো না শুনি? আমি তো তবু বলে থামছি, দাদু আর মামা বেঁচে থাকলে বাঁশপেটা করে যে রায়বাড়িতে ঢোকবার আগেই চৌকাট পার করে দিত তোমাদের। তবে রে হারামজাদি! চোখ পাকিয়ে এগিয়ে আসতো যোগমায়া। মারবে নাকি গো যোগমায়া ঠাকুরুন? কোমর বেঁধে রুখে দাঁড়াতো সৌদামিনী। মুখে আগুন জ্বেলে দেব, আয় না দেখি কে কার মুখে আগুন জ্বালে। চাঁদ রায় সে সময় আশেপাশে থাকলে সেই উভয়ের ঝগড়াটা মিটিয়ে দিত। সৌদামিনীকে চাঁদ রায় সত্যি স্নেহ করত। ছি ছি ছি,
কি যে তোমরা নীচ লোকের মতো ঝগড়া করো বৌঠান। কেন গো গেজেল ঠাকুর, পীড়িত হয়েছে বুঝি সদু ঠাকুরনের সঙ্গে? তীব্র শ্লেষের সঙ্গে বলে উঠত যোগমায়া। কি যে বলো, ও আমার সন্তান তুল্য নয়? হ্যাঁ গো হ্যাঁ, একেবারে গর্বের। মরণ হয় না তোমার? হার হাবেতে গিয়ে জুড়ে মিনসে ছ্যাচ। মুখ ঝামটা দিয়ে যোগমায়া ঠাকুরন স্থান ত্যাগ করত। যোগমায়া ঠাকুরন বর্ণিত গেজুরে বা গঞ্জিকা সেবী হলেও সত্যিই চাঁদরায় ওইসব পছন্দ করত না, কারণ আসলে প্রকৃতিটাই যে ছিল তার সম্পূর্ণ ভিন্ন। তন্ত্রমন্ত্রের বিকৃত গুপ্তপথে সেদিনকার কালচার বা ব্রাহ্মণ্য ধর্মটা বিকৃত কদাকার বিষাক্ত হয়ে উঠলেও সমাজের প্রাণের মধ্যকার যে সত্যিকার আগুন তা একেবারে কোনোদিনই নির্বাপিত হয়ে যায়নি। অর্থের লালসা আর কদাচারে সাময়িকভাবে ছাই চাপা পড়েছিল মাত্র। রাজা রামমোহন রায় নতুন দৃষ্টিভঙ্গি এনে দিল বিদ্যা ও বুদ্ধির একত্র সমাবেশে এক নতুন জ্ঞান, খুলে দিল এক নতুন দৃষ্টি, নতুন এক আলো যেন সমাজের উপর এসে পড়ল নতুন এক সংস্কৃতির ইঙ্গিত নিয়ে। সেই আলো রায়বাড়ির চোখ ধাঁধানো অন্ধকারকে এতটুকু দূরীভূত করতে না পারলেও চাঁদ রায়ের মনটাকে আলোকিত করে তুলেছিল নিঃসন্দেহে। অর্থ, সম্ভোগ ও কদাচারের যে বিষক্রিয়াটা সে যুগে মানুষের মনকে নেশাগ্রস্ত করে তুলেছিল, সেই নেশাটা যে চাঁদ রায়ের মনকে কেন আচ্ছন্ন করতে পারেনি সেটাই আশ্চর্য। তবে এটা ঠিকই, রুচিটা ছিল তার ভিন্ন প্রকৃতির, আর সেটা যেন আশ্চর্য রকম ভাবেই পরবর্তীকালের বিদ্যা ও বুদ্ধির পরিপন্থী ছিল। তাই গাঁজার নেশার ফাঁকে ফাঁকে মনটা তার যেদিকে আকর্ষিত হতো নতুন এক রসের সন্ধানে, সে হচ্ছে সে যুগের কবিয়ালদের কবি গান। আর সেই কবি গানের আকর্ষণ থেকেই বিদ্যাচর্চার একটা নেশা তার মনের মধ্যে জেগে উঠেছিল ধীরে ধীরে। বাংলা ব্যাকরণ, কৃত্তিবাসের রামায়ণ, কাশিরামের মহাভারত, চণ্ডীচরণ মুন্সির তোতা ইতিহাস, হরপ্রসাদের পুরুষ পরীক্ষা ইত্যাদি চাঁদ রায় পড়ে পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছিল। তাছাড়া জয়গোপাল তর্কালঙ্কারের সমাচার দর্পণও নিয়মিত পাঠ করত চাঁদ নারায়ণ রায়। চাঁদ রায় নিজের যত্নে ও চেষ্টায় উর্দু ও ফার্সি ভাষাটা ভালোভাবেই আয়ত্ত করেছিল। নিয়মিত সে রাজা রামমোহন রায়ের সম্পাদনায় প্রতি শুক্রবার প্রকাশিত মিরাতুল আকবরেরও একজন পাঠক ছিল। ভিন্ন রুচি ও ভিন্ন জাতের মানুষ চাঁদ রায়ের সঙ্গে সেই কারণেই বোধহয় রায়বাড়ির কারো বড় একটা যোগাযোগ ছিল না। একক নিঃসঙ্গ ব্যক্তিটি তাই রায়বাড়ির বহির্মহলে নিভৃত একটি কক্ষে নিজের স্থানটি করে নিয়েছিল। একমাত্র পুত্র বীরভদ্র, তার সম্পর্কেও চাঁদ রায় যেমন নিরাসক্ত তেমনি উদাসীন ছিল। দিনান্তে একটি বারও বীরভদ্রর খোঁজ নিত কিনা সন্দেহ। বীরভদ্র যোগমায়ার সন্তান সন্ততির সঙ্গে সঙ্গে যোগমায়ার কাছেই মানুষ হতো। রায়বাড়ির কেউ ওই মানুষটির দিকে ফিরে না তাকালেও আশ্চর্য রকম ভাবেই কিন্তু একটি মানুষের দৃষ্টিপথে চাঁদ রায় পড়ে গিয়েছিল। সে হচ্ছে বিধবা হৈমবতী। হৈমবতীর বয়স তখন 30-এর কোঠা ছুঁই ছুঁই করছে। চাঁদ রায়েরই বয়সী প্রায়। গান শুনতে বড় ভালোবাসত হৈমবতী। সন্ধ্যার পর নিত্য নৈমিত্তিক হৈমবতী বাড়ির পশ্চাতের উদ্যানে দিঘিতে স্নান করতে যেত। সেদিনও সন্ধ্যায় স্নান করতে গিয়েছে, বৈশাখের তাপদগ্ধ সন্ধ্যারাত্রি। হৈমবতী আকণ্ঠ দিঘির শীতল জলে নিমজ্জিত। সহসা মধুর কণ্ঠের সঙ্গীত ধ্বনি তার কর্ণে এসে প্রবেশ করল। পীড়িত কি হয়ে যায় কাহার কথায়, উভয় মনু সংযোগ নয়ন কারণ তাই। পীড়িতের গুণাগুণ করে যেজন জানে সেজন, অন্যজন বৃথা কেন তাহারে বুঝতে চায়। সঙ্গীত তো নয়, সুধা কানের ভিতর দিয়ে যেন হৈমবতীর একেবারে মরমে পড়ে। চাঁদ রায় একাকী রানার উপর অন্ধকারে বসে গান গাইছিল। নির্জন উদ্যানে ওই নির্জন রানাটি চাঁদ রায়ের বড় প্রিয় স্থান ছিল। মধ্যে মধ্যে ওইখানে এসে একা একা দীর্ঘ সময় বসে থাকত চাঁদ রায়। সংবাদটি অবশ্য হৈমবতীর জানা ছিল না। তাছাড়া রায়বাড়ির পশ্চাতের উদ্যান মধ্যস্থিত ওই দিঘিতে কোনো পুরুষের আসবার অধিকার কোনো দিন ছিল না। কিন্তু সে সুমন্ত নারায়ণ বা কন্দর্প নারায়ণও নেই, সেই কানুনও আজ আর নেই। সূর্য রায়ের রাজ্যপাট চলেছে এখন।
হঠাৎ কথাটা খেয়াল হতেই শশব্যস্তে জল থেকে উঠে পড়ে হৈমবতী এবং সিক্ত বস্ত্রেই অন্ধকারে রানার উপর দাঁড়িয়ে সক্রোধে প্রশ্ন করে, কে কে ওখানে? আমি। কে তুমি? জানো না এটা মেয়েদের ঘাট? কোনো পুরুষের এখানে প্রবেশাধিকার নেই। ক্ষমা করবেন, আমি দুঃখিত, জানতাম না কথাটা। অনুতপ্ত নম্র ভদ্রচিত কণ্ঠস্বর, কণ্ঠের ক্ষমার সুরটিই যেন হৈমবতীর মনের আক্রোশটা অনেকটা প্রশমিত করে। কে আপনি? আমি চাঁদ নারায়ণ। ও, বাড়ির বর্তমান কর্তার ভাই চাঁদ রায়। আমার এখানে আসাটা অন্যায় হয়েছে বুঝতে পারছি, তাছাড়া বিশ্বাস করুন অন্ধকারে সত্যিই টের পাইনি যে আপনি ঘাটে এসেছেন। শুনুন। যেতে যেতে হৈমবতীর ডাক শুনে ফিরে দাঁড়ায় চাঁদ রায়। কিছু বলছিলেন? হ্যাঁ, আমার কাজ হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। আপনি থাকতে পারেন এখানে। না না, আপনি যাবেন কেন? আমার তো হয়ে গিয়েছে, আপনি চলে যাবেন কেন? আপনি বসুন। অন্ধকারে কেউ কাউকে স্পষ্ট দেখতে পায় না, কেবল অস্পষ্ট আবছা দুটি ছায়ামূর্তি। দিন সাতেক বাদে আবার সন্ধ্যার অন্ধকারে দুজনার দেখা হলো ওই দিঘির ঘাটে। সেদিন দূর থেকে চাঁদ রায়ের গান কানে এসেছিল হৈমবতীর। চাঁদ রায় সেদিন গাইছিল, মোর পরানো পুতলি রাধা, সুতনু তনু রাধা, দেখিতে রাধায় মন সদা ধায়, নাহি মানে কোনো বাধা, রাধা সে আমার, আমি সে রাধার, আর যত সব ধাঁধা। সুরমুগ্ধ ও কুহকিনীর মতোই হৈমবতী কখন যে পায়ে পায়ে একেবারে রানার উপর উপবিষ্ট চাঁদ রায়ের সামনেটিতে দাঁড়িয়েছিল নিজেই জানে না। সহসা চাঁদ রায় প্রশ্নে চমকে ওঠে, কে? আমি আমি হইব। কিন্তু থামলেন কেন? ভারী চমৎকার গান করেন আপনি, শেষ করুন না গানটা। আপনি আপনি শুনবেন? হ্যাঁ, গান। চাঁদ রায় আবার গান ধরে, রাধা সে ধ্যান, রাধা সে জ্ঞান, রাধা সে মনের সাধা, ভারত ভূতলে কভু নাহি টলে, রাধা কৃষ্ণ পদে বাঁধা। চমৎকার, ভারী সুন্দর তো। আপনি বুঝি গান ভালোবাসেন খুব? হ্যাঁ। যাবেন আজ রাত্রে বাগবাজারে? কবি গানের আসর বসবে। বাগবাজার? হ্যাঁ, মিত্তির বাড়িতে। রাম স্বর্ণকারের দলের সঙ্গে অ্যান্টনি ফিরিঙ্গির দলের আজ কবি গানের লড়াই। যাব। শুনেছি ওই ফিরিঙ্গি কবিয়াল নাকি ভারী সুন্দর গায়। হ্যাঁ, কে বলবে যে ও ফিরিঙ্গি বাচ্চা? শুনেছি ওই অ্যান্টনি ফিরিঙ্গি নাকি হিন্দু বাঙালির এক বিধবাকে বিয়ে করেছে। হ্যাঁ। দূরে ওই সময় পদশব্দ শোনা যায়। হৈমবতী তাড়াতাড়ি বলে, কে যেন এদিকে আসছে, আমি যাই। রাত 8টার পর আমি ঠাকুরদালানে থাকব। সে দ্রুত পদে অন্ধকারে মিলিয়ে গেল। রাত 8টায় ঠিক হৈমবতী আসতে পারেনি, একটু দেরি হয়ে গিয়েছিল আসতে। সর্বাঙ্গ একটা সাদা চাদরে আবৃত, মাথায় দীর্ঘ অবগুণ্ঠন। দুজনে নিঃশব্দে দেউড়ি দিয়ে বের হয়ে গেল। রাস্তায় তখনও বেশ লোক চলাচল। মাঝে মাঝে ল্যান্ডো ও ব্রুহাম হাঁকিয়ে কলকাতা শহরের নব্য ধনী বাবুরা স্ফূর্তি করতে চলেছেন তাদের মেয়ে মানুষের ঘরে। অনেকটা দূর থেকে ঢোলের বোল শোনা যায়। কবির লড়াইয়ের বিরাট জমজমাটি আসর বসেছে বিস্তৃত ঠাকুর দালানের চত্বর জুড়ে। লোকে একেবারে লোকারণ্য। আলোয় আলোয় চারিদিক যেন ঝলমল করছে। ঝাড় লণ্ঠন, মশাল ইত্যাদি চারিদিকে চলছে। ঢোলে যেন বোলের খই ফুটছে। ভিড় ঠেলে এগোয় কার সাথী। অগণিত কেবল কালো কালো মাথা আর মাথা। ও মশা, একটু রাস্তা দেবেন? মিনতি জানায় একজনকে চাঁদ রায়। কে আমার পিড়িতে না গড়লে রে, পথ দেবেন? বিশ্রী অশ্লীল ভঙ্গিতে টিপ্পনি কেটে ওঠে একজন। আহা, সরুন না মশাই, একটু রাস্তা দিন না, দেখছেন সঙ্গে স্ত্রীলোক আছে। আসরে তখন রাম স্বর্ণকার হেসে দুলে দরাজ গলায় গাইছে, ফোরে গোকুলবাসী অকুলে, যাকে কৃষ্ণ বলে, তাতে নয়নের জলে ভাসিছে বয়ান, এ জ্বালা কৃষ্ণ বিনে কে করে নির্বাণ।
দয়া পরবশ হয়ে একজন পথ করে দেয় ওদের যাবার জন্য। রাম স্বর্ণকারে গানের শেষে ওদিকে অ্যান্টনি ফিরিঙ্গি তালে তাল দিয়ে হেলে দুলে সুললিত বিরাট কণ্ঠে গান ধরে, এখন ভ্রান্তি পরিহরি, বাঁচাও সই কিশোরী, হরিমন্ত্র শোনাও প্যারির শ্রবণ মূলে। আহা মরি মরি, কিবা রূপ ফিরিঙ্গি কবি অ্যান্টনির। হৈমবতীর চেয়ে চেয়ে যেন চোখের পলক পড়ে না। গরদের ধুতি চাদর পরিধানে, গলায় গোরের মালা। অ্যান্টনি গায়, লহিলে যার নামে বিপদ যায়, প্রাণ সপে সে শ্যামের পায়ে, রাধার প্রাণ যায়, গোকুল ভাসে দুঃখ সলিলে। হৈমবতীর দুই চক্ষুর কোল বেয়ে নিঃশব্দে গড়ায় অশ্রুধারা, প্লাবিত করে তার চিবুক গণ্ড। বাহবা বাহবা কবিয়াল। তারপর অনেক রাতে গান শেষ হলে আসর ভাঙলে ওরা দুটিতে ফেরে। জনহীন নির্জন পথ, আকাশে ক্ষীণ চাঁদ, সমস্ত পৃথিবী যেন তন্দ্রাতুরা সেই ম্লান চন্দ্রালোকে। দুজনে পাশাপাশি হেঁটে চলে। কেমন লাগলো হৈমবতী কবি গান? সুধায় চাঁদ রায়। ভালো, ভারী মিষ্টি, ভারী চমৎকার। ফিরে এলো যখন ওরা দুটিতে রায়বাড়িতে, জলসা ঘরে তখনও জ্বলছে আলো। বোঝা গেল বর্তমানে বড়কর্তা সূর্য রায়ের মদের আসর তখনও ভাঙেনি। অন্দরমহলে ঢুকবার মুখে মৃদুকণ্ঠে ডাকে চাঁদ রায়, হৈমবতী। কেন? কাল সন্ধ্যায় আবার দিঘির ধারে এসো। আসব। দিনের পর দিন অমনি করে সাঁঝের অন্ধকারে পশ্চাতের উদ্যানে, দিঘির ধারে, কখনো রানায়, কখনো বগুল বৃক্ষতলে ওদের গোপন সাক্ষাৎ চলে। আর সেই নিভৃত দেখাশোনার মধ্য দিয়েই ক্রমশ কখন যে দুটি মন পরস্পরের কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে ওঠে কেউ বোঝে না। কিন্তু বেশি দিন ব্যাপারটা গোপন থাকে না। একদিন রায়বাড়ির এক দাসীর চোখে পড়ে যায় ব্যাপারটা। যোগমায়ের কানেও কথাটা যায়। গালে হাত দিয়ে বলে, সত্যি বলছিস লা? ও মামা, কোথায় যাবো মা? কি ঘেন্না, কি ঘেন্না! মুখে আগুন করে রে, আরে মুখে আগুন! শুধু যোগমাই নয়, অন্তঃপুরিকার দল একযোগে সবাই করে ছি ছি ছি। একটানা কেবল ছি ছি আর ছি ছি। হৈমবতী কিন্তু নির্বিকার, শুনেও যেন শোনে না, কানে বুঝে যায় না তার সেই ছি ছি। মেয়ে সৌদামিনী পর্যন্ত লজ্জায় ঘেন্নায় মায়ের বুড়ি মা মাগির কীর্তি দেখে মাটির সঙ্গে মিশিয়ে যায়। মেয়ে সর্বাণীর পর্যন্ত তখন বিয়ে হয়ে গিয়েছে। সৌদামিনী মাকে বলে, মাতি মর মর, গলায় দড়ি দিয়ে মর, বিষ খেয়ে মর, গঙ্গায় ডুবে মর। তবু হৈমবতী নির্বিকার। যৌবন তো তার কবেই পার হয়ে গিয়েছে, বয়স তো কম হলো না। চাঁদ রায়েরই বা কম বয়স কি? বুড়ো ধেড়ে মিনসে। এ কি জঘন্য কেলেঙ্কারি, কি জঘন্য ব্যভিচার! কিন্তু সেও বুঝি নির্বিকার ছিল প্রথমটায়। কিন্তু একটানা ছি ছি শুনতে শুনতে শেষ পর্যন্ত চাঁদ রায়ও বিচলিত হয়ে ওঠে। বকুলতলায় দিঘির ধারে অন্ধকারে পরের দিন দেখা হলে চাঁদ রায় বলে, এ আর সহ্য হচ্ছে না হৈম। কি সহ্য হচ্ছে না গো? তোমার নামে কলঙ্ক আমার যে আর সহ্য হয় না। কি তবে করবে? চলো এখান থেকে চলে যাই। চলে যাব? হ্যাঁ। কোথায়? জানি না, দূরে, অনেক দূরে। না না, ছি ছি কেন হৈম? তা নয় তো কি, এই বয়সে ঘর ছেড়ে যাব? হ্যাঁ চলো, নতুন করে আমরা ঘর বাঁধব। ঘর? হৈমতী যেন চমকে ওঠে। হ্যাঁ, ঘর যে তার বাঁধাই হয়নি। কটা বছরও গেল না বিধবা হয়ে ঘর ভেঙে চলে এসেছিল সেই বাড়িতে। তবু বলে হৈমবতী, না না, তুমি আর আমাকে লোভ দেখিও না। চোখের জল চাপতে চাপতে দ্রুত পদে অন্দরের দিকে চলে যায় হৈমবতী, যেন এক প্রকার ছুটে। অন্ধকারে ভূতের মতো বকুল বৃক্ষের তলায় দাঁড়িয়ে থাকে চাঁদ রায়। সারাটা রাত ঘুম নেই চোখে রাধারানীর। একে একে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়ে, কেবল ঘুম আসে না রাধারানীর দুই চোখে। ইদানিং আবার আফিমের নেশা ধরিয়েছে যোগমায়া রাধারানীকে। কারণ একমাত্র ওই রাধারানীকেই যা সামান্য ভয় করে যোগমায়া রায়বাড়িতে। তাছাড়া আরো একটা লোভ ছিল বইকি যোগমায়ার রাধারানীর প্রতি। রাধারানীর আঁচলে বাঁধা চাবির তোড়াটা আজও যোগমায়া যে হস্তগত করতে পারেনি,
বিরাট যে কাঠের সিন্দুকটা সুমন্ত নারায়ণের শয়নঘরে ছিল সেটা হৈমবতী লোকজন দিয়ে রাধারানীর ঘরের মধ্যে এনে রেখেছিল। ওই বিরাট সিন্দুকটার উপরে প্রচন্ড লোভ যোগমায়ার। না জানি সুমন্ত নারায়ণের কত বহুমূল্য ধন দৌলত জমা আছে আজও ওই সিন্দুকটার মধ্যে গোপনে। তাই ওই সিন্দুকের চাবিটা না হাতাতে পারা পর্যন্ত যোগমায়ার মনে যেন এতটুকু শান্তি নেই, এতটুকু স্বস্তি নেই। কিন্তু রাধারানীর ঘরে ঢুকে তার মুখের দিকে তাকাতেই ভয় হতো যোগমায়ার। বুড়ির চোখে কি ঘুম আছে? সারাটা রাত যেন দুটো পাথুরে চোখের দৃষ্টি মেলে ওই সিন্দুকটার প্রতি চেয়ে বসে থাকে বুড়ি। বিড়বিড় করে আপন মনে কি সব বলে, কেমন যেন ভয় করত যোগমায়ার। তাই বুঝি যোগমায়া ভেবেছিল বুড়িকে আফিমের নেশা ধরিয়ে ঘুম পাড়াতে পারলে অনায়াসেই সে তার আঁচল থেকে চাবির তোড়াটা খুলে নিতে পারবে কোনো এক সুযোগে। কিন্তু হিতে বিপরীত হলো। কোথায় ঘুম রাধারানীর চোখে? এখন চেয়ে থাকে না আগের মতো সর্বক্ষণ, চোখ বুঝে ঝিমোয়। কিন্তু ঘরের মধ্যে কেউ পা ফেলেছে কি অমনি প্রশ্ন করবে, কে রে? বিড়বিড় করে চোখ বুঝে আপন মনে বকছে। ঘরে কেউ ঢুকছে কি অমনি প্রশ্ন করবে, কে রে? কিন্তু যোগমায়া ঠাকুরুন জানতো না রাধারানীর ঘরের ওই সিন্দুকটা ক্রমশ খালি হয়ে যাচ্ছে। সৌদামিনীর স্বামী মনমথ সৌদামিনীর সাহায্যে ওই সিন্দুক ক্রমশ খালি করে আনছিল দিনের পর দিন। সূর্যরায়ও নিষ্কর্মা হয়ে বসেছিল না। দিবারাত্র মদ্যপান ও মেয়ে মানুষ নিয়ে স্ফূর্তি করতে করতে সুমন্ত নারায়ণের বিরাট সম্পত্তিটা ক্রমশ ক্ষয় করে আনছিল। উমাচরণকে তাড়িয়ে দেবার পর দুর্লভ রাম নামে একজন শয়তান মোসাহেবকে জমিদারি ও ব্যবসা দেখাশোনা করবার জন্য নিযুক্ত করেছিলেন সূর্যরায়। কায়েতের সন্তান দুর্লভ রাম বোস ভালো করেই সব দেখাশোনা করছিল। একটু একটু করে সে তার নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছিল। আরো একজন রায়দের ভাগ্য বিপর্যয়ের সঙ্গে সঙ্গে রাধারানীর দানে ক্রমশ নিজের ভাগ্যটাকে গড়ে তুলছিল ঠিক ওই সময়। কালীচরণের ছেলে কানাইলাল। ভাগ্যের এমনই খেলা। কন্দর্পনারায়ণের মৃত্যুর মাত্র 12 বৎসরের মধ্যেই ওই পাড়াতেই কানাইলাল তার ইমারতের ভিত গেঁথেছিল। শৈরভী কালীচরণের স্ত্রী হলে কি হবে বুদ্ধি ছিল তার। তাই সে রাধারানীর দেওয়া টাকায় লগ্নি কারবার ফেঁদে বসেছিল এবং মৃত্যুর পূর্বে সেই বিধবা ছেলের বিয়ে দিয়ে ছেলের সংসারটা গুছিয়ে দিয়ে গিয়েছিল এবং ছেলেকেও পাকাপোক্তভাবে ব্যবসাটা বুঝিয়ে দিয়ে গিয়েছিল। তস্যপুত্র রামলাল পিতার ব্যবসার দৌলতে ক্রমশ ধনী হয়ে ধরেছিল লোহার ব্যবসা। পরবর্তীকালে যা বিখ্যাত হয়েছিল নন্দন আয়রন ওয়ার্কস নামে। রামলালের লোহা হয়েছিল সোনায় পরিণত। পরশ পাথরের সন্ধান বুঝি সে পেয়েছিল। কিন্তু যাক সে কথা, সে তো আরো অনেক পরের কথা। রায়বাড়ির কথাই এখনো শেষ হয়নি। করিতকর্মা দুর্লভ রামের সৌজন্যে একে একে সুমন্ত নারায়ণের মহাল জমিদারি ও ব্যবসা ধীরে ধীরে ভাঙতে ভাঙতে মাত্র 15টি বৎসরের মধ্যেই একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিল। আর অত বড় রায়বাড়িটাও ক্রমশ সংস্কারের অভাবে ধীরে ধীরে জীর্ণ হয়ে গিয়েছিল। এখানে ফাটল, ওধারে ফাটল, এখানে বালি পলেস্তারা ঝরছে, ওখানে দেওয়ালের ফাটলে ফাটলে বট অশ্বত্থ গজাচ্ছে। কিন্তু কে কার খোঁজ রাখে? কারই বা মাথা ব্যথা রায়বাড়ির জন্য? কে তারা রায়বাড়ি? সৌদামিনীও আঘাত কম পায়নি। সর্বাণীর বিবাহ দিয়েছিলেন পাত্রকে ঘর জামাই করেই। কিন্তু বিবাহের 3 বৎসরের মধ্যেই সর্বাণী 1.5 বৎসরের পুত্র সুরতকে রেখে স্বামীর স্বৈরাচারে একদিন বিষ খেয়ে আত্মঘাতী হল। বিকৃত মস্তিষ্কা রাধারানী ঘরের মধ্যে বসে বিড়বিড় করে আপন মনে বকে বা আফিমের নেশায় ঝিমোয়। জলসা ঘরে সূর্যরায় বোতলের পর বোতল মদ নিঃশেষ করে চলে। অন্দরে যোগমায়ার রাবণের গোষ্ঠী কেবল খাই খাই করে। রায়বাড়ির রন্ধ্রে রন্ধ্রে যেন অভিশাপ লেগেছে। রাধারানী মিথ্যা বলতো না। শনি শনি, সেই শনি সব গ্রাস করল। যাবে না? যাবে, নিশ্চয়ই যাবে। নিজ হাতে যে আমি তাকে বিষ দিলাম, যাবে যাবে, সব যাবে। সব ওই শনি গ্রাসেই যাবে। কেউ কেউ থাকবে না, এবং সে বাতি দিতে কেউ থাকবে না, কেউ থাকবে না। শেষের দিকে বড় একটা কেউ রাধারানীর ঘরে ঢুকতো না, একমাত্র সৌদামিনী, সদু ঠাকুরুন ব্যতীত। সবাই ওই বুড়িকে ত্যাগ করলেও কি জানি কেন সৌদামিনী ওই জরাগ্রস্তা
বিকৃত মস্তিষ্কা বুড়িকে ত্যাগ করতে পারেনি। কেমন যেন একটা অহেতুক অনুকম্পায় ব্যথায় বুড়ির জন্য সৌদামিনীর বুকটা টনটন করে উঠত। আহারে, তার সেই অমন কর্তামা কি হয়ে গেল! একইভাবে শয্যার উপর বসে থাকতে থাকতে পিঠের শিরদাঁড়াটা বেঁকে গিয়েছে কেমন যেন ধনুকের মতো। মাথার চুলগুলো সব পেকে শনের মতো সাদা হয়ে গিয়েছে। দুই হাঁটুর মাঝখানে মাথাটা নড়বড় করে সর্বক্ষণ। মুখের কথাও কেমন যেন সব অস্পষ্ট হয়ে এসেছে। কেউ ডাকলে বড় একটা সাড়া দেয় না, একমাত্র সৌদামিনীর ডাক ছাড়া। তাছাড়া হৈমবতী যতদিন ছিল সেই দেখাশোনা করত রাধারানী। হৈমবতী চলে যাওয়ার পর বাকি জীবনটা আরো 10টা বছর সৌদামিনী ছিল বুড়ির পাশে পাশে। কথাটা বলতে সৌদামিনীর কণ্ঠ যেন রুদ্ধ হয়ে গিয়েছিল ওই বৃদ্ধ বয়সেও। সন্তান হয়ে মায়ের সেই কলঙ্কের কথা। সৌদামিনী বলতো, সে যে কি লজ্জা, কি করে তোকে বোঝায় বিভু। কিন্তু বিভূতির মনে হয় চাঁদ আর হৈমবতী যেন ওই রায়বাড়ির বিষচক্র থেকে পালিয়ে বেঁচেছিল। বিভূতি শুধিয়েছিল, তাদের আর কোনো সংবাদই পাওয়া যায়নি না? না, তারা যে কোন চুলে গিয়েছিল তারাই জানে। কিন্তু বিভূতি যেন আজ এতকাল পরেও স্পষ্ট চোখে দেখতে পায় চুলোয় নয়, রায়বাড়ির অভিশাপ থেকে তারা কোনো মুক্ত আকাশের তলাতেই গিয়ে নীড় বেঁধেছিল, মুক্তির আস্বাদ পেয়েছিল। রায়বাড়ির বিষ মন্থন করে নিশ্চয়ই তারা পেয়েছিল কোনো এক দুর্লভ অমৃতের সন্ধান, যে অমৃতের আশীর্বাদী দৃষ্টি শুধু হৈমবতী ও চাঁদ রায়ের উপরেই নয়, সেদিনকার নতুন সত্তায় সচেতন বুদ্ধিজীবী সমাজের মধ্যে এসে পড়তেও শুরু করেছিল। যে জ্ঞানের আলোক ও আত্মসচেতনতার ধারক ছিলেন সেদিন রাজা রামমোহন রায়। কুশিক্ষা, অজ্ঞানতা, স্বৈরাচারের ঘৃণিত ব্যাধি দুষ্ট মানুষগুলো যে শিক্ষার আলোয় ক্রমশ সেদিন অল্পে অল্পে চক্ষু উন্মিলন করতে শুরু করেছিল। একদিন প্রাতে উঠে হৈমবতী আর চাঁদ রায়ের কোনো সন্ধানই পাওয়া গেল না। সকল কলঙ্ক, সকল লজ্জা তারা মাথায় নিয়ে সেই যে রায়বাড়ির চৌকাঠ ডিঙিয়ে চলে গিয়েছিল, আর তাদের কোনো সন্ধান কেউ কোনোদিন পায়নি। সন্ধান না পেলেও এবং তাদের চলে যাওয়ার ব্যাপারটা কেউ জানতে না পারলেও বিভূতি যে আজও স্পষ্ট চোখে সে দৃশ্যটি দেখতে পায়। রাত্রির মধ্যপ্রহর নিশ্চয়ই ছিল সেটা। রায়বাড়ির সবাই অচেতন নিদ্রায়। দুজনে হাত ধরাধরি করে অভিশপ্ত ভগ্ন রায়বাড়ির দেউড়ি দিয়ে বের হয়ে গেল হৈমবতী আর চাঁদ রায়। নিশ্চয়ই তারা কোথাও গিয়ে নীড় বেঁধেছিল, একটি ছোট্ট শান্তির নীড়, যেখানে অর্থের দম্ভ নেই, ঐশ্বর্যের কদাচার নেই, লালসার রেশারেশি নেই, নেই ঘৃণিত যৌন ব্যাধির নরক যন্ত্রণা, আর নেই দুর্নীতি ও দুষ্কৃতির তিলে তিলে অসহ মৃত্যু যন্ত্রণা। সুমন্ত নারায়ণের সাক্ষাৎ বংশধর আর কেউ ছিল না বটে, তবে তারই রক্ত যা হৈমবতীর দেহের ধমনী ও শিরায় প্রবাহিত, সেই রক্ত চাঁদ রায়দের আদি পুরুষের রক্ত যা ছিল চাঁদ রায়ের দেহে, নতুন এক সৃষ্টির মধ্যে দিয়ে হয়তো তা নতুন করে আবার বেঁচেছিল, যা হয়তো আজও নিঃশেষ হয়ে যায়নি, গৌরবে মাথা তুলে আজও বেঁচে আছে। কিন্তু কোথায়? সন্ধান কি পাওয়া যায় না আর তাদের? যাক সে কথা, রায়বাড়ির ধ্বংসস্তূপে আবার ফিরে আসা যাক। সৌদামিনীর হাত ধরে আবার নিঃশব্দে প্রবেশ করা যাক রাধারানীর সেই অন্ধকার শয়ন ঘরে, যেখানে বিরাট পালঙ্কটার উপরে বসে বসে আফিমের নেশায় ঝিমুচ্ছে অশীতি পরা বৃদ্ধা অথর্ব রাধারানী, সৌদামিনীর কর্তামা, সুমন্ত নারায়ণ গৃহিণী। সত্যি রাধারানী যে অক্ষয় আয়নে এসেছিল সংসারে, সেই নববধূ যে একদিন মহাজনটুলির ঘাটে এসে নেমেছিল সুমন্ত নারায়ণের হাত ধরে, তাকে আজ আর খুঁজে পাওয়া যাবে না ওই অশীতি পরা বৃদ্ধা বিকৃত মস্তিষ্কা রাধারানীর মধ্যে। শুধুমাত্র যেন অতীতের কঙ্কাল। ওদিকে দিনের পর দিন রায়বাড়ি যেন জীর্ণ হচ্ছে, তার জীর্ণ কক্ষে কক্ষে মানুষের ভিড়ও যেন তেমনই বাড়ছে। সেই সঙ্গে বৃদ্ধি পেতে থাকে কুৎসিত লালসার হানাহানি সেই সব মানুষগুলোর মধ্যে, এবং ক্রমশ শুরু হয় স্বার্থের রেশারেশিতে ভাগ বাটোয়ারা। রাধারানী বেঁচে থাকতে থাকতে এই রায়ভবন ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছিল 5 ভাগিদারের মধ্যে। পরস্পরের মধ্যে প্রাচীর তুলে
একে অন্যের থেকে পৃথক হয়ে গিয়েছিল। সূর্যরায়ও খুব বেশি দিন বাঁচেনি। যকৃৎ নষ্ট হয়ে উদরী রোগে শেষ পর্যন্ত তাকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হয়েছিল অত্যাধিক মদ্যপানের ফলে। মূর্খ 5 ছেলে সূর্যরায়ের। তারা পিতার মৃত্যুর আগেই 3 ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তখনও অবশ্যই কলকাতা শহরে অন্য সংস্থানের ব্যাপারটা এত কঠিন হয়ে ওঠেনি। তাই এটা ওটা করে তারা তাদের পেট চালাচ্ছিল। সে এক বিচিত্র ব্যাপার। পরস্পর থেকে সব আলাদা হয়ে গেলে কি হবে? মারামারি ঝগড়া খেয়েও খেয়ে তবু বিরাম ছিল না কোনোদিন। সৌদামিনীর জামাই মন্মথকে তার পাপের ও কদাচারের মাসুল শোধ করতে হয়েছিল। জীবনের শেষ কটা বছর পক্ষাঘাতে পঙ্গু হয়ে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে মন্মথকে। আর বাপের পাপ থেকে একমাত্র পুত্র সুরথ নারায়ণও নিষ্কৃতি পায়নি। কারণ রায়বাড়ির নিঃশেষিত প্রায় স্বর্ণভাণ্ডারে তখনও যা খুদ কুড়া অবশিষ্ট ছিল, সৌদামিনীর দৌহিত্র অত্যাধিক প্রশ্রয় ও আদরে বকে যাওয়া সুরথ নারায়ণও পরম নিশ্চিন্তে সেই লালসা স্রোতেই গা ভাসিয়ে দিয়েছিল। ফলে সে যুগের যৌন ব্যাধির আক্রমণ হতে সেও নিষ্কৃতি পায়নি। সৌদামিনীর কন্যা সর্বাণীকে অবশ্যই স্বামীর পঙ্গু অবস্থাটা দেখে যেতে হয়নি, কারণ তার পূর্বেই সে আত্মঘাতিনী হয়ে জ্বালা জুড়িয়েছিল। কিন্তু নিষ্কৃতি পায়নি সৌদামিনী, শুধু ঠাকুরন। অশীতি পরা বৃদ্ধা রাধারানী, পঙ্গু জামাই ও পৌত্র সুরথ নারায়ণকে নিয়ে তার দিন কাটছিল। এমনই সময় একদিন অকস্মাৎ রাধারানীর জীবন প্রদীপটা নিভে গেল। আশ্চর্য মৃত্যু রাধারানীর। একমাত্র আফিম ছাড়া কিছুই প্রায় খেত না রাধারানী। আর কিবা রাত্রি কিবা দিন শেষের 2 বৎসর রাধারানী শয্যায় কখনো শোয়নি। সর্বক্ষণ বসে বসেই তার কাট্য শয্যায় সেই বিরাট পালঙ্কটার উপরে, এবং সেই বসা অবস্থাতেই ঘুম নয়, ঝিমুতো ওই আফিমের নেশায় বুঝি বুঁদ হয়ে। বেঁচে আছে না মরে গিয়েছে বুঝবার উপায় ছিল না। কেবল মধ্যে মধ্যে আপন মনে বিড়বিড় করত যখন, তখন বোঝা যেত যে রাধারানী বেঁচে আছে। কিন্তু সেও কি বাঁচা বা বেঁচে থাকা? সে তো মৃত্যুরই নামান্তর। তাই একদিন প্রত্যুষে নিত্যকার মতো দুধের বাটি হাতে সৌদামিনী যখন সামনে এসে দাঁড়িয়ে ডাকল, কর্তামা, তোমার দুধ এনেছি, এবং কোনো সারা শব্দই পাওয়া গেল না, তখনও বুঝতে পারেনি সৌদামিনী যে রাধারানীর মৃত্যু ঘটেছে। রাধারানী আর নেই। শেষ পর্যন্ত অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে রাধারানীর গায়ে হাত দিতেই যেন চমকে ওঠে সৌদামিনী। বরফের চেয়েও ঠান্ডা রাধারানীর দেহটা। কর্তামা, কর্তামা বলে চেঁচিয়ে দেহটা নাড়া দিতেই মৃত্যুশীতল শক্ত কঠিন দেহটা দীর্ঘ 2 বৎসর ঠায় একইভাবে বসে থাকবার পর শয্যার এক পাশে সেই অবস্থাতেই গড়িয়ে পড়ল। সৌদামিনীর চেঁচামেচিতেই ছুটে এলো পাশের ঘর থেকে সুরথ নারায়ণ। কি 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 হলো? পূর্ববৎ চেঁচিয়ে কাঁদতে কাঁদতে শুধু সৌদামিনী বললে, নেই। কি কি নেই? কর্তামা, কর্তামা নেই রে, কর্তামা নেই। কে নিয়ে যাবে শ্মশানে দাহ করতে মৃতদেহ? সবাই যে যার কাজ আছে বলে সরে পড়ল। সুরথ নারায়ণই তখন পাড়া থেকে লোকজন ডেকে নিয়ে দ্বীপ্রহরের দিকে মৃতদেহ ঘর থেকে বের করলে। হাতের গিঁটগুলো রাধারানীর এমনভাবে শক্ত হয়ে গিয়েছিল যে সেই উপবিষ্ট অবস্থায় দেহটাকে শেষ পর্যন্ত চিতায় দাহ করতে হয়েছিল। বিভূতি শুধিয়েছিল, তারপর তারপর আর কি, সব শেষ হয়ে গেল। আরো দিন 15 পরে কলেজের কমন রুমে বিভূতির সঙ্গে দেখা হলো সুস্মিতা। বিভূতি এই বেঞ্চটার এক পাশে একটা মোটা খাতা হাতে নিঃশব্দে বসেছিল। সুস্মিতার ডাকে চমকে মুখ তুলে তাকায়। কে? ও, সুস্মিতা। হ্যাঁ, কিন্তু তোমার ব্যাপার কি বলো তো? সত্যি তুমি পরীক্ষা দেবে না নাকি? না। না মানে? বিভূতি আর সুস্মিতার কথার কোনো জবাব না দিয়ে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে সোজা কমন রুম থেকে বের হয়ে গেল। সুস্মিতা রীতিমতো যেন বিস্মিত হয়ে বিভূতির গমন পথের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিভূতির আকস্মিক ওই ব্যবহারটা যেন আদৌ বুঝে উঠতে পারে না সে, এবং বিস্ময়ের ঘোরটা কাটিয়ে কমন রুমের বাইরে এসে লবিতে বা আশেপাশে কোথাও বিভূতির সন্ধান পায় না। সত্যি বিভূতি যেন কেমন হয়ে গিয়েছে কিছুদিন যাবৎ, বিশেষ করে যেদিন থেকে সুস্মিতা বিভূতির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠবার চেষ্টা করেছে সেই দিন থেকেই।
কিন্তু কেন? বিভূতি কি সত্যিই বুঝতে পারে না কিছু, নাকি বুঝতে পেরে ইদানিং তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে? চোখের কোল দুটি সুস্মিতার সহসা যেন উদ্গত অশ্রুতে ঝাপসা হয়ে আসে। তাড়াতাড়ি কোনো মতে উদ্গত সেই অশ্রুকে চাপতে চাপতে সুস্মিতা সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় এবং আরো দুটো ক্লাস থাকা সত্ত্বেও সুস্মিতা সোজা গিয়ে অপেক্ষমান গাড়িতে উঠে বসে ড্রাইভার মহাবীরকে বলে, মহাবীর, কোঠি চলো। হনহন করে নিচে নেমে এসে বিভূতি একেবারে গেট দিয়ে বের হয়ে ট্রাম রাস্তায় পড়ল। কয়েকদিন থেকে এই চোখ দুটো যেন কেমন টনটন করছে, কেমন যেন সবকিছু ঝাপসা ঝাপসা মনে হয়। হালি শহরের পরমানন্দ ডাক্তার বলেছেন বিভূতিকে যৌন ব্যাধির বিষ নাকি বংশানুক্রমে রক্তে রক্তে সংক্রামিত হয় এবং সে বিষের ক্রিয়ায় কখনো মানুষকে চিরতরে দৃষ্টিহীন অন্ধ, কখনো পঙ্গু, কখনো একেবারে উন্মাদ, ঘোর উন্মাদ করে দিতে পারে। সুমন্ত নারায়ণেরই রক্তের যতই ক্ষীণতম ধারা হোক, বংশানুক্রমিকভাবে তারও দেহে যে আছে সে কথা তো অস্বীকার করতে পারে না বিভূতি। পরমানন্দ ডাক্তার বলেছেন সেটা হওয়া নাকি খুবই স্বাভাবিক। গত কিছুদিন ধরে ওই চিন্তাটাই অদৃশ্য একটা কীটের মতো তার দেহ মনকে কুড়ে কুড়ে চলেছে। আশ্চর্য, এই কথাটা তার একবারও মনে হয়নি কেন? পা দুটো মধ্যে মধ্যে কেমন যেন অবশ হয়ে আসতে চায় আজকাল, বেশ বুঝতে পারছে বিভূতি। মাথাটার মধ্যেও কেমন যেন ঝিমঝিম করে, থেকে থেকে সব যেন গোলমাল হয়ে যেতে চায়। এ কি তবে মস্তিষ্ক বিকৃতি, উন্মাদের পূর্ব লক্ষণ? না আবার একজন বড় ডাক্তারকে দেখাতে হবে, খুব বড় নাম করা ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার। সামনের একটা ডাক্তারখানায় গিয়ে প্রবেশ করে বিভূতি। টেলিফোন গাইডটা একবার দেখতে পারি? কম্পাউন্ডার বিভূতির মুখের দিকে তাকিয়ে পাশ থেকে মোটা টেলিফোন গাইডটা তুলে ঠেলে দেয় কাউন্টারের উপরে বিভূতির দিকে। পাতা উল্টে উল্টে ডাক্তারের নাম খোঁজ করে বিভূতি। দেখতে দেখতে একজন বড় ডাক্তারের নাম ঠিকানা টুকে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ে বিভূতি। লাউডন স্ট্রিটে ডাক্তারের বাড়ি, নীলরতন সরকার। ডাক্তার সরকার অতীব যত্ন সহকারে বিভূতিকে নানা প্রশ্ন করে তার ইতিহাস শুনে অনেকক্ষণ ধরে পরীক্ষা করে বললেন, কোন রোগের চিহ্নই তো পাচ্ছি না আপনার মধ্যে। পাচ্ছেন না? না। কিন্তু রক্তের মধ্যে তো সাংঘাতিক কোনো দুরারোগ্য ব্যাধির বীজ থাকতে পারে ডাক্তার সরকার। না, তা আপনার রক্তে নেই বলেই আমার ধারণা। তাহলেও রক্তটা একবার পরীক্ষা করে দেখলে হতো না? আপনার মনের শান্তির জন্য করে দেখতে পারেন, তবে আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আছে ডাক্তার সরকার, নিশ্চয়ই আছে। বংশের কেউ রেহাই পায়নি, আর আমি কখনো পেতে পারি? আমার বাবার দেহ যে ওই বিষই ক্ষয় করেছিল স্বচক্ষে আমার দেখা, তখনও বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি। বেশ, একটা ঠিকানা দিচ্ছি, এখানে গিয়ে রক্তটা পরীক্ষা করিয়ে আসুন। ডাক্তার সরকার একটা ঠিকানা কাগজে লিখে বিভূতিকে দিলেন। ঠিকানাটা নিয়ে ফি দিয়ে বিভূতি ডাক্তার সরকারের চেম্বার থেকে বের হয়ে গেল। ডাক্তার সরকার যাই বলুন, বিভূতির দেহে ওই বিষাক্ত ব্যাধির বীজ আছেই। চিন্তান্বিত আচ্ছন্ন দৃষ্টি তুলে তাকালো একবার বিভূতি চারপাশে। আলোকোজ্জ্বল মহানগরী, হাস্যে লাস্যে যেন প্রাণ প্রাচুর্যে উপচে পড়ছে। অস্থি ভাগীরথী তীরের কলকাতা নয়, নয়া কলকাতা শহর। অগণিত মানুষ যে যার পথে চলে যাচ্ছে, ট্রাম, গাড়ি, রিক্সা, কত কি। কেউ কি ওদের মধ্যে তার মতো অভিশপ্ত, তার মতো দুঃখী? কিন্তু কেন কেন সে অভিশপ্ত? কেন মুকুলেই তার জীবনটা এমনই করে বিষের ক্রিয়ায় শুকিয়ে যেতে বসেছে? কেন এই পৃথিবীর এই কোটি কোটি সুখী মানুষের মতো সুখী হতে পারল না সে? কেন তার ভালোবাসা পাবার বা দেবার অধিকার নেই? কার অপরাধে, কার পাপে? চারিদিকে যখন জীবনের পাত্র সুধারসে উতলে উঠছে, মরুতৃষ্ণার হাহাকারে তার সমস্ত বুকটা কেন তখন শূন্য হয়ে থাকবে? মনে পড়ে জ্ঞান হওয়া অব্দি তার জন্মদাতা পিতার যৌন ব্যাধিতে পঙ্গু অসহায় দৃশ্যটা। সর্বাঙ্গে সেই দুর্গন্ধময় ঘা, ঘরের বাতাসটা দুর্গন্ধে যেন নরকের মতোই মনে হতো। তাছাড়া পরমানন্দ ডাক্তার, সেই বা মিথ্যে বলবে কেন? তার সঙ্গে তো শত্রুতা নেই। রক্ত, হ্যাঁ রক্তটা তার পরীক্ষা করে দেখতেই হবে। সুমন্ত নারায়ণের বিষকে
তার দেহ রক্ত থেকে মন্থন করে সন্ধান করতেই হবে তা কোথাও লুকিয়ে আছে কিনা। সে যুগের ধনীর ঘরে ঘরে সেই ফিরিঙ্গি ব্যাধি। কিন্তু সত্যিই যদি সে বিষ তার রক্তে থেকে থাকে, তারপর তারপর কি? আর চিন্তা করতে পারে না বিভূতি। সমস্ত চিন্তা এলোমেলো জট পাকিয়ে যাচ্ছে। হাতের শিরা থেকে 10 শিশি রক্ত টেনে নিলেন একটা টেস্ট টিউবে প্যাথোলজিস্ট। ওয়াসারম্যান ও খান টেস্ট করতে হবে। রক্ত পরীক্ষার ফিয়ের টাকা গুনে দিয়ে বিভূতি ল্যাবরেটরি থেকে বের হয়ে এলো। দিন তিনেক বাদেই পরীক্ষার ফলাফল জানা যাবে। উফ, চোখ দুটোকে বিশ্রী টনটন করছে। বিভূতি ক্লান্ত শিথিল পদে স্টেশনের দিকে হেঁটে চলে। রাত্রি 8:30 ট্রেনটা ধরতে হবে। সুস্মিতা সুস্মিতাকে স্পষ্ট খোলাখুলি ভাবে সব কথা আজ বলে দিলেই পারত বিভূতি। বললেই পারত, আমার কাছে এসো না সুস্মিতা, ভয়াবহ রোগের বীজ আমার দেহ রক্তে। না না, ছি ছি, ভাগ্যিস সে কথাটা বলেনি সুস্মিতাকে। কি ভাবতো তাহলে সুস্মিতা? ঘৃণায় হয়তো মুখটা ফিরিয়ে নিয়ে নিঃশব্দে চলে যেত। মনে মনে ভাবত, এই তাহলে বিভূতির সত্যকারের পরিচয়। এমনই করেই অতীতের এক ধনৈশ্বর্যের অভিশাপের গোপন বীজ সে তার দেহ রক্তে তার বর্তমান সভ্যতা কৃষ্টি ও রুচির আড়ালে বহন করে চলেছে। তার চাইতে এই ভালো হলো। ভাগ্যে সে পরমানন্দ ডাক্তারের কাছে গিয়েছিল তার ক্রমশ দৃষ্টিহীনতা ও মস্তিষ্কের দুর্বলতার জন্য পরামর্শ নিতে। না হলে তো এসব কোনো দিনই ধরা পড়তো না। ধরা পড়বে কি? দৃষ্টিশক্তি যে তার ক্রমশই নিস্তেজ হয়ে আসছে, কোনো কিছু স্থিরভাবে চিন্তা করতে গেলেই সব গুলিয়ে যায়, এসব তো সে আগে তেমন করে বুঝতে পারেনি। দীর্ঘ 2 মাস ধরে রায়বংশের অভিশপ্ত ইতিকথা লিখতেই তো সে সর্বপ্রথম ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে। ডাক্তার সরকার অবশ্যই বললেন, এ তার দীর্ঘ 2 মাস ধরে একটানা পরিশ্রম ও দিবারাত্র দীর্ঘদিন ধরে সুমন্ত নারায়ণ ও তার বংশাবলীর ইতিহাস চিন্তা করে করেই তার এই ক্ষণিক ডিপ্রেশন এসেছে। সেই থেকেই এই ইলিউশনের সৃষ্টি। এ কিছুই নয়, সময় আবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করে না বিভূতি। ডাক্তার সরকার যা বলেছেন তা নয়। এ সেই সুমন্ত নারায়ণের হৈমবতী ও সৌদামিনীর রক্তের বিষের ক্রিয়া। সেই বিষই শরীরে আজ তার ফুটে বের হচ্ছে। অবশ্যম্ভাবী পরিণতি। গৃহে পৌঁছতেই অধিক রাত্রে দরজার গোড়াতেই অবনীর সঙ্গে দেখা হয়ে গেল বিভূতির। এই যে বিভূতি, তোমার জন্য অপেক্ষা করছি। বিকালের দিকে বুড়ি হঠাৎ মারা গিয়েছে। বুড়ি মানে সৌদামিনী ঠাকুর? সংবাদটা শুনে বিভূতি কেমন হঠাৎ দাঁড়িয়ে যায়। কয়েকদিন থেকে এই সৌদামিনী ঠাকুরের শরীরটা খারাপ যাচ্ছিল, রক্ত আমাশয়ের মতো হয়েছিল। আর তো দেরি করা যায় না, তোমার জন্য অপেক্ষা করছিলাম, লোকজনও ডাকতে পাঠিয়েছি, এবারে তাড়াতাড়ি বের হয়ে পড়তে হয়। আঙিনার তুলসী মঞ্চের সামনেই সৌদামিনীর মৃতদেহটা শুইয়ে রাখা হয়েছিল। নিঃশব্দে বিভূতি এসে মৃতদেহের শিয়রে দাঁড়ালো। মৃতের শিয়রে একটা হ্যারিকেন বাতি জ্বলছে টিমটিম করে, এবং মৃতদেহের অনতি দূরে কে একটি যুবক কোমরে গামছা বাঁধা বসে আছে। শ্মশান যাত্রী কেউ হবে। কেউ কাঁদছে না। আর কেউ কাঁদবেই বা কেন? সৌদামিনী ঠাকুরের সঙ্গে তাদের সম্পর্কই বাকি। সুমন্ত নারায়ণের দৌহিত্রী, রাধারানীর দৌহিত্রী, হৈমবতীর একমাত্র কন্যা। অবনীদের সে কে? কি সম্পর্ক তাদের সঙ্গে? মৃতদেহ শ্মশানে নিয়ে চিতায় তুলতে তুলতে রাত্রি প্রায় 3য় প্রহর হয়ে গেল। গঙ্গার তীরবর্তী শ্মশান। মনে মনে ঘি বা ভারে ভারে চন্দন কাষ্ঠ নেই। সাধারণ, অতি সাধারণ সৎকার। উফ, অনেক বছর বেঁচে ছিল বলি, অনেক দেখেছে, অনেক শুনেছে। তীরভূমি যেখানে ঢালু হয়ে একেবারে গঙ্গার জলে মিশেছে, সেই ঢালু জায়গায় একাকী বসেছিল বিভূতি। ভাগীরথী আজও তেমনই বয়ে চলেছে। ঘোলাটে জলে বোধহয় জোয়ারের টান লেগেছে। পায়ের কাছে ঢেউ এসে ছলছলাট শব্দ তুলছে। চিতাগ্নির লাল একটা আভা গঙ্গার ঘোলাটে জলে এসে পড়েছে। শেষ হয়ে গেল। সুমন্ত নারায়ণের রক্তের শেষ চিহ্নটিও ধরণীর বুক থেকে মুছে গেল আজ। এখন শুধু ক্ষীণ হতেও ক্ষীণতম সামান্য একটু বাকি। এই বিভূতি। বিভূতির সঙ্গে সঙ্গেই একেবারে শেষ হয়ে যাবে।
ব্যাস, তারপর তারপর কি? রক্ত পরীক্ষার রিপোর্টটা হাতে করে বিভূতি বের হয়ে এলো ল্যাবরেটরি থেকে। খান টেস্ট নেগেটিভ হলেও ওয়াশারম্যান টেস্ট পজিটিভ, 3-4 পজিটিভ। আচ্ছন্নের মতোই বিভূতি মেসে তার ঘরে ফিরে এলো। সৌদামিনীর মৃত্যুর পরই সে হালি শহর থেকে চলে এসে মেসের ওই ঘরটি নিয়েছিল। অবনীর কোনো অনুরোধেই সে কান দেয়নি। অবনীর গৃহ থেকে না হয় সেই কলকাতার মেসে চলে এসেছে, কিন্তু এইবারে সে কোথায় যাবে? উফ, মাথাটার মধ্যে কি একটা অসহ্য যন্ত্রণা, কি অসহ্য যন্ত্রণায় চোখ দুটো টনটন করছে। না না, সত্যি কি বিভূতি উন্মাদ হয়ে যাবে? কে সুস্মিতা? না না, কে 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 ওই অন্ধকারে দাঁড়িয়ে? বিরাট পুরুষ সুমন্ত নারায়ণ, তার পাশেই কন্দর্প নারায়ণ, পাশে রাধারানী, রূপবতী, কঙ্কাবতী, সৌদামিনী, রাজেশ্বরী, নির্মলা। কেন কেন তোমরা এসেছ? কি চাও? আর আর তাদের পাশে কে? কে ওই তান্ত্রিক ব্রাহ্মণ? করালি শঙ্কর? হ্যাঁ হ্যাঁ, করালি শঙ্কর। না না, যাও যাও, তোমরা এখান থেকে যাও যাও, আমার দৃষ্টির সামনে থেকে যাও, চিৎকার করে ওঠে বিভূতি। তারপরই জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। সুস্মিতা আর অবনীবাবুই চেষ্টা করে বিভূতিকে রাঁচির মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিয়েছিলেন। প্রথমটায় ঘোর উন্মাদের অবস্থা ছিল বিভূতির, ক্রমশ সেটা চলে গেল বটে, কিন্তু মনের সেই দুঃস্বপ্নজনিত ব্যাধিটা আর গেল না। কর্নেল সেন অবশ্যই বলেন বিভূতি শেষ পর্যন্ত সুস্থ হতেও পারে। সুস্মিতা বুঝি আর সে কথা বিশ্বাস করে না। দেখতে দেখতে তো দীর্ঘ 8 মাস হয়ে গেল, আর কবে কি সুস্থ হবে? কবে? ঘট ঘট ঘটাং, ঘট ঘট ঘটাং, ট্রেনটা ছুটে চলেছে। এই সঙ্গে শেষ হলো নিহারঞ্জন গুপ্তের লেখা বাংলা সাহিত্যের এই বিখ্যাত উপন্যাস অস্থি ভাগীরথীর তীরে। ভালো লাগলে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমি অনুরোধ করব আমার প্লেলিস্টটা দেখে পছন্দ মতো গল্প উপন্যাস শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।